দুর্নীতি করে যাচ্ছে। হ্যাঁ ওই দিন দেখো উদাঙ্গ ভাড়া করে লোক নিয়ে আসিয়া বর্তমান তো দেখা যাচ্ছে আমরা তো সাধারণ মানুষ, দেখা যাচ্ছে বিজেপি ভালো। এবারে সংখ্যালঘুরা তো ভয় পাচ্ছে। বন্ধুরা আপনারা দেখছেন ইভানিউজ 24। আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আসছি একদম সাধারণ মানুষের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আজকে আমার প্রশ্ন থাকছে, আমি চলে আসছি মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয়ের কাছে। শুধু প্রধান নন, এই এলাকার দাপুটে নেতা। এনার কিন্তু আমরা যদি নিশ্চিত প্রামাণিক যে রয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার কিন্তু ডাইন হাত বললেও ভুল হবে না। এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই গ্রাম পঞ্চায়েত থেকে আগামী আপনারা লোকসভাতে কতটা লিড দিতে চলেছেন? দেখুন, সাধারণ লোকের যে সাড়া আমরা পাচ্ছি তাতে আমরা আশাবাদী। গত লোকসভা নির্বাচনে আমাদের মাতালহাট গ্রাম পঞ্চায়েত থেকে 4700 ভোটে লিড হয়েছে। গত বিধানসভা নির্বাচনে 5700 ভোটে আমাদের লিড হয়েছে। তখন আমাদের গ্রাম পঞ্চায়েত দখল ছিল না। এখন মাতালহাট গ্রাম পঞ্চায়েতে 22টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত আমাদের, 3টা পঞ্চায়েত সমিতি আমাদের, এবং ইতিমধ্যেই প্রচুর লোক আমাদের বিজেপিতে প্রতিনিয়ত প্রত্যেক দিন জয়েনিং হচ্ছে। গতকালকেও 144 নম্বর বুথের 5টা ফ্যামিলি, 5টা পরিবার আমার বিজেপি পরিবারে যোগদান করেছে। এভাবে যদি আপনি প্রত্যেকটা বুথে দেখেন, প্রত্যেকটা বুথ থেকেই প্রত্যেক দিন প্রতিনিয়ত জয়েনিং চলছে। সুতরাং এবার আমরা যেটা আশাবাদী, মাতালহাট থেকে কমপক্ষে 10,000 ভোটে আমরা লিড দেব। এবারে আপনাদের যে এনআরজিএস এর টাকাটা, সেটা তো কেন্দ্র সরকার দিচ্ছে না, আপনাদের সরকার দিচ্ছে না, সাধারণ মানুষকে মমতা ব্যানার্জি সেটা রাজ্য সরকারের তরফ থেকে বুঝিয়ে দিল। সেক্ষেত্রে আপনাদের ভোট ব্যাংক নষ্ট হবে না? আপনার কি মনে করছেন? শোনেন, আমাদের ভোট ব্যাংকে এর কোনো প্রভাব পড়বে না, কারণ তৃণমূল সরকার যে চুরির লুঠে রাজত্ব করছে, এরা মানুষকে ভাওতা দিয়ে 100 দিনের টাকার জন্য মানুষকে যারা বিভ্রান্ত করছে। মাতালহাট গ্রাম পঞ্চায়েতে আপনি লক্ষ্য করবেন, 100 দিনের টাকা যারা পেয়েছে, যে সমস্ত লোকগুলো পেয়েছে, তাদের মধ্যে এখানকার নেতৃত্ব, পঞ্চায়েত নিজে সেই টাকাগুলো উপভোগ করেছে, তাদের অ্যাকাউন্টে নিয়েছে, তাদের বউ ছেলে ভাইয়ের নামে, তাদের নিজের নামে নিয়েছে। সুতরাং সেটা মানুষরা দেখতে পাচ্ছে যে না, এরা নিজেরাই আত্মসাৎ করছে, পাবলিকের জন্য, জনসাধারণের জন্য কিছু করছে না। এটাতে ভোট ব্যাংকের কোনো প্রভাব পড়বে না। বরঞ্চ ভালো হয়েছে যে এটা ব্যক্ত হয়ে গেছে যে তারা নিজেদের নামেই জব কার্ডের কাজ করে তারা লুটেপুটে নিয়েছে। এবারে আবাস যোজনারও টাকা দিচ্ছে না, সেই বিষয়ে আপনি কি বলবেন? শোনেন, গত পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনার যে ঘরের অ্যালটমেন্ট হয়েছিল, আপনাদের অবশ্যই জানা আছে, 11,36,000 ঘরের অ্যালটমেন্ট জমা হয়েছিল। কিন্তু রাজ্যের গাফুলতির কারণে এই টাকাটা দিতে পারেনি, কারণ তারা সঠিক সময়ে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারেনি। ঘরের মধ্যেও কারচুপি, কাটমানি, এরা কাটমানিতেই যুক্ত ছিল, যার জন্য সাধারণ লোক এর জন্য বঞ্চিত হয়েছে। এর দায়ী রাজ্য সরকারের। আপনারা কি মনে করছেন, নিশ্চিত প্রামাণিক আবারও এমপি হতে পারবে? অবশ্যই। কুচবিহারে নিশ্চিত প্রামাণিক ছাড়া অন্য কারো উপরেই কোনো ভরসা কুলায় না যে জনসাধারণের পাশে থাকবে, পাবলিকের পাশে থাকবে। কুচবিহারে যদি একজন নেতা থাকে তাহলে তার নাম নিশ্চিত প্রামাণিক। কেননা তিনি সুখে দুঃখে জনসাধারণের পাশে, মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যায়। আমরা কোনোদিনও ভাবিনি যে কুচবিহারে একটা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত বড় এলাকার আমরা বাসিন্দা, আমরা কুচবিহারের মতো জায়গায় দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী পেয়েছি। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি সরকারে আসি তাহলে আরো বেশি বেশি করে উন্নয়ন করতে পারবো, এটা আমরা আশাবাদী। গত 10 বছর এই এলাকার বিধায়ক ছিল জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, যিনি আজকের দিনে কুচবিহার 1 নং আসনের লোকসভার প্রার্থী। আপনারা জানেন যে গত 21-এর বিধানসভা নির্বাচনে উনি ভোটে লড়েছেন। তার পূর্বের কথা বলছি না, আপনারা অবশ্যই জানেন, 21-এর কথাটাই বলছি। জগদীশ বসুনিয়া সিতাই বিধানসভার ক্যান্ডিডেট ছিলেন এবং বিধায়কও আছেন। আচ্ছা বলুন তো, উনি কটা অঞ্চলে জিতেছে, কটা অঞ্চলে লিড পেয়েছে? নদী ওই পারে 5টা অঞ্চল, 5টা অঞ্চল থেকে বিজেপি 21-এর বিধানসভায় 2450 ভোটে লিড হয়েছে। নদী এই পারে আমাদের 1 ব্লকে 12টা অঞ্চল, 12টা অঞ্চলের মধ্যে শুধু ওনার 2টা অঞ্চলেই লিড হয়েছে ছাপ্পার জন্য। 2টা অঞ্চলে ছাপ্পা করেছে, ছাপ্পা দিয়ে লিড করে উনি জিতেছে। আর বাকি 14টা অঞ্চলে উনি গুহারা হেরেছে। আর এমন হারায় 12 হারবে
তিনি মুখ দেখাতে পারবেন না। আর ভোটের পরে এর আগে যেমন লোকসভায় উনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন, এবারও তাই হবে। হয়তো উনি নিজেই লজ্জায় বাড়িতে থাকতে পারবেন না। এখানে আপনি কি ধমকি দিচ্ছেন না লজ্জায় বাড়ি থেকে? লজ্জায় বাড়িতে থাকতে পারবেন না, উনি মানুষকে মুখ দেখাতে পারবে না। বিজেপি ধমকি হুমকির রাজনীতি করে না, এটা তৃণমূল বিশ্বাসী। তৃণমূলেই একমাত্র ধমকি হুমকির রাজনীতি করে, বিজেপি এই রাজনীতিতে বিশ্বাসী নয়। সুতরাং মানুষের কাছে উনি কারো কাজ করেনি। মাতালহাটে ব্রিজের জন্য উনি শিলান্যাস করেছিলেন, কিন্তু করতে পারেনি। সম্মানীয় নিশীথ প্রামাণিক মহাশয় 1,25,00,000 টাকা দিয়ে সে ব্রিজের অনুমোদন দিয়েছে, সেটা আমরা করব। প্রশাসনিক দিক থেকে হয়তো আমাদের একটু আটকে রেখেছে, ডিএম এর কাছে টাকাটা আটকে আছে, আমরা পেলে সেটার কাজ শুরু করব। এখানে কিন্তু সভাপতি প্রধান মহাশয়ের বক্তব্য শুনতে পারলেন, তার এখানে নিজস্ব বক্তব্য। এখানে আপনারা কিন্তু বক্তব্য শুনতে পারলেন। আপনারা কতটা এনার বক্তব্যের সঙ্গে সহমত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আজকে এনার বক্তব্যের সঙ্গে সাধারণ মানুষের কথার কতটা মিল রয়েছে, আজকে এই গ্রাম পঞ্চায়েতের হাটে বাজারে মাঠে আমরা ঘুরবো, কয়েকটা জায়গায় আমরা যাব, সাধারণ মানুষের প্রশ্ন শুনবো এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন। আমি এবারে মাতালহাট, একদম মাতালহাট বাজারে চলে আসছি। আমি সর্বপ্রথম একটা চায়ের দোকানে যাব। আর দ্বিতীয় ঘটনা, এখানে তৃণমূল দুর্নীতি করে দিচ্ছে। হ্যাঁ, ওই দিন দেখো উদঙ্গ ভাড়া করে লোক নিয়ে আসিয়া এইখানে হামলা করে গেল, কিন্তু বিজেপি কোনোদিন হামলা করে না। তৃণমূলে ঘর গুন্ডা বাহিনী নিয়ে আসিয়া হামলা করে, বুঝছো? উন্নয়নের দিক থেকে এবার কিচ্ছু এই 10 বছর গেল কিচ্ছু উন্নয়ন করে। তো আপনাদের একটা ব্রিজের দাবি ছিল, সেক্ষেত্রে সে ব্রিজ ওই পর্যন্ত আর আসে নাই। এখন শোনা যায় বিজি বোর্ড লাগাইছে, বোর্ডটার মধ্যে এলাশনে শোনা যায় বলে ব্রিজ হবে। ব্রিজ হবে, সেই ব্রিজটা কে দিচ্ছে? বিজেপির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে? এখন দেওয়াতে তো লাগাইছে নিশীথ প্রামাণিকের ছবি। এখন সাধারণ লোক জানি নিশীথ প্রামাণিককে দিতে পারে। তো এবারে আমি আর একজনকার প্রতিক্রিয়া নিব। আমি সরাসরি এখানে আর এক দাদার কাছে যাবো। যে আপনি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবেন? কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে, আমরা আজকে এখানে আসছি আপনাদের এখানে, এই যে মাতালহাটে, আমরা জানি যে মাতালহাট একটা ভাইটাল জায়গা রাজনীতির দিক থেকে, নিশীথ প্রামাণিকের মেন ঘাঁটি বললেও ভুল হবে না। সেক্ষেত্রে এখানে রাজনৈতিক হিসাবে কোন দল এগিয়ে রয়েছে? এখানে তৃণমূল কংগ্রেস দাবি করছে তারা এগিয়ে রয়েছে। দেখুন, আমি তো রাজনীতি করি না, আর কে কোন দল এগিয়ে সেটা আমি সঠিক জানি না। আমি সারাদিন থেকে দিন আড়াই। আপনি কিসের নিরিখে আজকে কোন পার্টিকে সমর্থন করতে চান? আমি কোনো পার্টিতেই নেই, আপনি রাজনৈতিক ভাবে রাজনীতি আমি করি না। ঠিক আছে, আজকে আপনার এনার কথা শুনলেন, ইনি রাজনীতির সঙ্গে জড়িত নয়, ইনি প্রকাশ্য বলতে চান না, ওটা আমার ব্যক্তিগত বিষয়। আমি আরেক দাদার কাছে যাব। যে আমি একটা সংখ্যালঘু দাদাকে দেখতে পাচ্ছি। দাদা, এখানে আমরা কোন রাজনৈতিক দলকে এগিয়ে দেখছি? আজকে এই মাতালহাটে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে? বর্তমান তো দেখা যাচ্ছে, আমরা তো সাধারণ মানুষ, দেখা যাচ্ছে বিজেপি ভালো। এবারে সংখ্যালঘুরা তো ভয় পাচ্ছে, বিজেপি করা যাবে না। সেক্ষেত্রে আপনি তো সংখ্যালঘু, আপনি কি মনে করছেন? না, এখন আর সংখ্যালঘু হিন্দু ওগুলো দেখে না, এখন যারা সততায় চলে সেটাই নিয়ে চলে। তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া পেলেন মাতালহাট বাজার থেকে। তারপরে আমরা আরো বিভিন্ন জায়গায় যাব। এই মাতালহাট নিয়েই আমাদের কিছু কয়েকদিন প্রোগ্রাম রয়েছে। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।